নির্বাচনী পথপরিক্রমে বিএনপি প্রণীত যে সিগনেচার প্রজেক্টগুলো ছিল, যে মূল প্রতিশ্রুতিগুলো ছিল, প্রত্যেকটাকে ধারণ করে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় 180 দিনের একটা মহা পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল প্রত্যেকটা মিনিস্ট্রিতে। নিকট অতীতে 6 মাসের মাঝে এত দৃশ্যমান প্রকল্প বাস্তবায়ন এবং এত দৃশ্যমান প্রতিশ্রুতির বাস্তবায়ন আমরা ইতিপূর্বে দেখি নাই। দেয়ার আর মেনি চ্যালেঞ্জেস, বাট প্রত্যেকটা চ্যালেঞ্জকেই রাষ্ট্র পরিচালনার দিক থেকে একটা অপরচুনিটি হিসেবে দেখা হয়েছে টু সার্ভ দ্য ইন্টারেস্ট অফ দ্য পিপল। আমরা প্রথমবারের মতন যেটা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং নেতৃত্বে দীর্ঘ ফ্যাসিবাদ পেরিয়ে একটি জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা এসেছে, একটি স্বচ্ছ রাষ্ট্র ব্যবস্থা এসেছে। 2014 সালে বিনা ভোটের যে নির্বাচন ছিল, 2018 সালের নিশিরাতে যে নির্বাচন ছিল এবং 2024 সালে ডামি ভোটে যে নির্বাচন ছিল, তা প্রত্যেকটাই ছিল নির্বাচনের নামে জনগণের ভোটাধিকার হটন। তার প্রেক্ষিতে প্রথমবারের মতন দীর্ঘদিন পরে এমন একটি সরকার এসেছে যেটি সত্যি জনগণ দ্বারা নির্বাচিত। আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই যেখানে আমাদের শিক্ষার্থীদের ভিতরে যোগ্যতা এবং দক্ষতা তৈরি হবে, প্রবাসীদের কল্যাণ, প্রবাসীদের স্বার্থ রক্ষা এবং বাংলাদেশ থেকে আরও বেশি প্রবাসীর বিদেশে কর্মসংস্থান, এগুলো বিএনপির রাজনীতির অবিচ্ছেদ্য অংশ। আমরা অত্যন্ত আশাবাদী সামনে আমরা আরও নতুন কিছু শ্রমবাজার উন্মুক্ত হবার সুখবর পাবো। আমরা দেখেছি এর পূর্বে এমন অনেক প্রজেক্ট হতো যেটা জনগণের অ্যাকচুয়ালি কোনো সুবিধা হতো না। 5 বছরে বাংলাদেশ সেখানেই পৌঁছে যাবে, যেটি আমাদের সবার কামনা, যেটি আমাদের সবার আকাঙ্ক্ষা। 180 দিনের দ্বার প্রান্তে এই মুহূর্তে সরকার। এই সরকার কতটা ভালো, কতটা মন্দ, কতটা আলোচনার, কতটা সমালোচনার এবং সেই সঙ্গে কতটা প্রশংসার, এই সব কিছু আজকে জানবো আমাদের নিউজ 24-এর নিয়মিত আয়োজন বিশেষ সাক্ষাৎকার পর্বে। আজকে আমাদের সঙ্গে যিনি যুক্ত হয়েছেন তিনি এক কথায় বলা যায় যে আসলে এই সরকারের ভালো মন্দ বলবার মতো এখতিয়ার তার আছে। আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন ডক্টর মাহাদি আমিন, প্রধানমন্ত্রী উপদেষ্টা এবং একই সঙ্গে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র। আপনাকে স্বাগত আমাদের বিশেষ সাক্ষাৎকার আয়োজনে। কেমন আছেন? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো আছি, আপনি ভালো আছেন? জি, নিশ্চয়ই ভালো আছি। আমরা একটু প্রথমেই আসতে চাই 180 দিন, আর একেবারে 1.5 দিনের মতো সময় বাকি আছে। 180 দিনে পদার্পণ করছে এই সরকার। এই সরকারের 180 দিনে অগ্রাধিকার ভিত্তিক কিছু কার্যক্রম ছিল, সেই কার্যক্রমগুলো এখন কোন অবস্থায় আছে? দেখুন, দীর্ঘদিন পর জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার, যে সরকার জনগণের সাথে থেকে, জনগণের পাশে থেকে, জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে রাষ্ট্র পরিচালনা করছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্ব এবং নির্দেশনায় ফ্রম ডে ওয়ান সরকার চেষ্টা করছে নির্বাচনী ইশতেহারের আলোকে রাষ্ট্র পরিচালনা করতে। যার কারণে আমরা দেখেছি ভোট প্রদানের পর হাতের কালি শুকানোর আগেই ফার্স্ট যে ক্যাবিনেট মিটিং হয়েছিল সেখানেই কিন্তু ফর এক্সাম্পল আমাদের যারা কৃষক ভাইরা রয়েছেন ওনাদের জন্য 10,000 টাকা পর্যন্ত সুদসহ ঋণ মৌকুফ করা হয়েছে। দেশের 12 লক্ষের বেশি কৃষকের কাছে সেই সুবিধা পৌঁছে গিয়েছে প্রথম সপ্তাহ থেকেই। একইভাবে নারীর ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, ইমাম মসজিদ এবং খতিব সাহেবদের জন্য মাসিক সম্মানী, এর পাশাপাশি স্বাস্থ্য, কৃষি এবং কর্মসংস্থান নিয়ে যে কর্মযজ্ঞ রয়েছে, খাল খনন, বৃক্ষরোপণ কর্মসূচি, প্রতিটা ক্ষেত্রে সরকারের নির্বাচনী পথপরিক্রমে বিএনপি প্রণীত যে সিগনেচার প্রজেক্টগুলো ছিল, যে মূল প্রতিশ্রুতিগুলো ছিল, প্রত্যেকটাকে ধারণ করে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় 180 দিনের একটা মহা পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল প্রত্যেকটা মিনিস্ট্রিতে এবং সকল সরকারি দপ্তর বিকেন্দ্রীকরণের মাধ্যমে একদম গ্রাসরুটস পর্যন্ত, রাইট ফ্রম দ্য ভেরি টপ, একসাথে এক হয়ে কাজ করেছে। এবং আলহামদুলিল্লাহ অন্য যে কোনো সরকারের সাথে যদি আমরা তুলনা করি, নিকট অতীতে 6 মাসের মাঝে এত দৃশ্যমান প্রকল্প বাস্তবায়ন এবং এত দৃশ্যমান প্রতিশ্রুতির বাস্তবায়ন আমরা ইতিপূর্বে দেখি নাই। স্বাভাবিকভাবেই সরকারের প্রথম 6 মাসে যে লক্ষ্যমাত্রা ছিল সে অনুযায়ী প্রতিটি শ্রেণীর, প্রতিটি পেশার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, সমস্যার সমাধানের জন্য একযোগে পুরো রাষ্ট্রযন্ত্র কাজ করে যাচ্ছে। আমরা দেখেছি যে এই 6 মাস যে সময় অতিবাহিত হচ্ছে, এই সময়গুলোর ভেতরে সরকার বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করছে। সেই চ্যালেঞ্জগুলো কি কি ছিল এবং আপনার কাছে কোন চ্যালেঞ্জগুলো আসলে উতরে যাওয়া কঠিন মনে হচ্ছে? নতুন সরকার আসার পর স্বাভাবিকভাবেই স্বল্প সময়ে অনেকগুলো চ্যালেঞ্জ এসেছে এবং বহুমাত্রিক সেই চ্যালেঞ্জগুলোতে সরকার যথেষ্ট সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। সরকার গঠনের কিছুদিনের মাঝে পবিত্র রমজান শুরু হয় এবং সব বছরই দেখা গিয়েছে দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়, কিন্তু এক্ষেত্রে প্রায় সব নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে ছিল। পবিত্র ঈদ উল ফিতরের আগে রমজান মাসে যথেষ্ট দাম নিয়ন্ত্রণে থাকার কারণে পণ্যের বাজারে স্বাভাবিক গ্রাহকদের খুব বেশি কষ্ট পেতে হয়নি। প্রায় প্রত্যেকবারই দেখা যায় ঈদ উল ফিতর বা ঈদ উল আজহার সময় যখন ছুটিতে গার্মেন্টস শ্রমিকরা এবং বিভিন্ন পেশা শ্রমিকরা বাড়ি যান, তখন বেতন, বকেয়া এবং বোনাস নিয়ে অসন্তোষ সৃষ্টি হয়।
এটি দীর্ঘদিন একটা ঐতিহ্য ছিল। এই প্রথমবারের মতো আমরা দেখলাম নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর খুব স্বল্প সময়ের ঈদুল ফিতর এবং পরবর্তীতে ঈদুল আজহাতে বিভিন্ন ধরনের কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে প্রায় সকল শ্রমিক ওনাদের যে পারিশ্রমিক ছিল, বেতন, বোনাস এবং বকেয়া ছিল সেটা পেয়েছে এবং উৎসবমুখর পরিবেশে বাড়ি ফেরত যেতে পেরেছে। আমরা দেখেছি এই প্রথম যে বাজেট প্রণীত হয়েছে সরকার গঠনের পর মাত্র প্রায় 3.5 মাসের ভেতরে, সেখানেও কিন্তু জনগণের আকাঙ্ক্ষার পরিপ্রকাশ ঘটেছে। মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি যে নির্দেশনা দিয়েছিলেন সে অনুযায়ী নিত্য প্রয়োজনীয় যে পণ্য রয়েছে, যেগুলো গ্রাহক পর্যায়ে সাধারণ মানুষ প্রায় প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য, এগুলো সবগুলোরই দাম নিয়ন্ত্রণে রাখার জন্য ট্যাক্স কমানো হয়েছে। প্রায় 60টির বেশি পণ্য রয়েছে যেগুলোতে ভ্যাট কমানো হয়েছে, যার কারণে দ্রব্যমূল্য সীমিত ছিল। একই সাথে যেসব শিল্প কলকারখানাতে বাংলাদেশের প্রোডাকশন বা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি রয়েছে, সেই ক্ষেত্রে লোকাল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য ফ্যাসিলিটেট করা হয়েছে। যেসব পণ্যে বাংলাদেশের উৎপাদন সক্ষমতা রয়েছে সেক্ষেত্রে বিদেশ থেকে আমদানির ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে ট্যাক্স বাড়ানো হয়েছে। তার মানে এমন একটি শিল্প ব্যবস্থা গড়ে তুলতে চাচ্ছে সরকার স্বল্প সময়ের মাঝে, যেখানে আমাদের লোকাল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট বেশি হয় এবং আমদানি নির্ভর অর্থনীতি থেকে আমরা মূলত প্রোডাকশন ওরিয়েন্টেড ইকোনমির দিকে যেতে পারি। এর পাশাপাশি আমরা দেখেছি মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সারা বিশ্ব জুড়ে তেলের দাম, গ্যাসের দাম ব্যাপকভাবে বেড়ে গিয়েছিল, কিন্তু খুব স্বল্প সময়ের এই চ্যালেঞ্জও সরকার উত্তীর্ণ ছিল বলে আমরা দেখেছি। বিশ্বের অন্য যে কোনো দেশের সাথে তুলনা করলে আমাদের দেশে কিন্তু তেল বা গ্যাসের দাম যথেষ্ট নিয়ন্ত্রণে ছিল এবং গ্রাহক পর্যায়ে হয়তো অনেক জায়গায় লম্বা কিউ ছিল, বাট ইন জেনারেল সাপ্লাই চেনেও কোথাও বড় ধরনের কোনো ব্যাঘাত ঘটেনি। সুতরাং সরকার দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মাঝে দেয়ার আর মেনি চ্যালেঞ্জেস, বাট প্রত্যেকটা চ্যালেঞ্জকেই রাষ্ট্র পরিচালনার দিক থেকে এক একটা অপরচুনিটি হিসেবে দেখা হয়েছে টু সার্ভ দ্য ইন্টারেস্ট অফ দ্য পিপল। একই সঙ্গে দুটো প্রশ্ন করতে চাই, সেটি হলো যে 6 মাস একটা সরকার কেমন করছে সেটি আসলে বলার জন্য আসলে পর্যাপ্ত সময় কিনা, পাশাপাশি সামনে আসলে কোন চ্যালেঞ্জগুলো অপেক্ষা করছে। 6 মাসে একটি সরকারের প্রারম্ভিক সূচনাটা তো জাজ করাই যায়, কেমন করছে, জনগণের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটছে কিনা সেটি পর্যালোচনার জন্য 6 মাসে তো দীর্ঘ সময় না, বাট অবশ্যই ইট গিভস অ্যান ইনিশিয়াল ইন্ডিকেশন। আমরা প্রথমবারের মতন যেটা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং নেতৃত্বে দীর্ঘ ফ্যাসিবাদ পেরিয়ে একটি জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা এসেছে, একটি স্বচ্ছ রাষ্ট্র ব্যবস্থা এসেছে, যেখানে জনগণের প্রত্যাশার সাথে তাল মিলিয়ে গিয়ে চলছে সরকারের বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন প্রকল্প। এর কারণ 2014 সালে বিনা ভোটের যে নির্বাচন ছিল, 2018 সালের নিশিরাতে যে নির্বাচন ছিল এবং 2024 সালে ডামি ভোটে যে নির্বাচন ছিল, তা প্রত্যেকটাই ছিল নির্বাচনের নামে জনগণের ভোটাধিকার লণ্ঠনের মাধ্যমে, হরণের মাধ্যমে একটা প্রতারণা, একটা প্রহসন। তার প্রেক্ষিতে প্রথমবারের মতন দীর্ঘদিন পরে এমন একটি সরকার এসেছে যেটি সত্যি জনগণ দ্বারা নির্বাচিত, এবং জনগণ দ্বারা নির্বাচিত সরকারের কাছ থেকে জনগণের প্রত্যাশাও বিপুল। সেই বিপুল প্রত্যাশাকে ধারণ করেই যতটা সফলতার সাথে জনগণের আস্থা এবং বিশ্বাসকে ধারণ করে রাষ্ট্র পরিচালনা করা যায় সেটি সরকার করছে। এবং প্রথম 6 মাসে দেশের বিপুল জনগোষ্ঠীর দিকে যদি আমরা তাকাই, ওনাদের আশা, আকাঙ্ক্ষা এবং আবেগকে ধারণ করে এই রাষ্ট্র পরিচালনায় অনিশ্চয় সামনের দিকে এগিয়ে যাচ্ছে যেমন তারেক রহমানের বিএনপি সরকার। এই 6 মাসে আমরা দেখতে পেয়েছি প্রধানমন্ত্রী ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন এবং নির্বাচনের আগ থেকেই তিনি বেশ জনপ্রিয়। যখন তিনি দেশে ফিরলেন তখনও তার ব্যাপক জনপ্রিয়তা দেখা গিয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে মন্ত্রিপরিষদের অন্য যেসব সদস্যরা রয়েছেন তারা কি আসলে এরকম জনপ্রিয়তা তাদের আছে, বা তারা কি আসলে সেই জায়গাটি অর্জন করছেন? মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচন আগে থেকে এমন একটা অবস্থায় পৌঁছে গিয়েছিলেন যেখানে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশি জাতীয়তাবাদ এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষা সব কিছু তিনি একটি একক প্রতীকে পরিণত হয়েছিলেন দেশের এবং খালেদা জিয়ার পর। এবং উনি স্বদেশ প্রত্যাবর্তনের সময় ইতিহাসের বৃহত্তম যে আমরা গণজমায়েত দেখেছি সেটিতেও তার প্রতি জনগণের আস্থার প্রতিফলন। পরবর্তীতে নির্বাচনে তিনি যেখানেই গিয়েছেন দেশের প্রতিটি জায়গায় ওনাকে ঘিরে যে স্বতঃস্ফূর্ত ভালোবাসা মানুষের, নির্বাচনে বিজয়ের পরেও তৃণমূলে বারবার তিনি ছুটে যাচ্ছেন এবং সেখানে আমরা যেভাবে দেখছি একদম ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ যারা রয়েছেন, অর্থাৎ সমাজের প্রতিটি ডেমোগ্রাফিক ওনাকে ঘিরে যে ভালোবাসা, এটি তো অভূতপূর্ব। অন্য যে কারোর কাছ থেকে ওনার নেতৃত্ব ভিন্ন বলেই তো গত ফ্যাসিবাদী 16 বছরে ওনার বিরুদ্ধে বারবার আঘাত নেমে এসেছে। ওনাকে যেভাবে আইন আদালতের মাধ্যমে কথা বলার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে, যেভাবে প্রতিটা ক্ষেত্রে ওনাকে আক্রমণ করা হয়েছে, ওনার মানবাধিকারকে লঙ্ঘন করা হয়েছে। কারণ বর্তমান যিনি মাননীয় প্রধানমন্ত্রী তিনি অনন্য, তিনি অভূতপূর্ব। তার এই কর্মযজ্ঞের সাথে অন্য কাউকে হয়তো সেম লেভেলে আসা ডিফিকাল্ট। তারপর ওনার নেতৃত্বে যারা রাষ্ট্র পরিচালনা রয়েছে সবাই মিলে চেষ্টা করছেন
যতটা সম্ভব সেই আদর্শিক জায়গাটা ধারণ করে ওনার কর্মযজ্ঞে যার যার জায়গা থেকে যতটা ভ্যালু অ্যাড করা যায় সেভাবে সামনের দিকে এগিয়ে নিতে সরকারকে, সরকারের প্রতিটি কার্যক্রমকে। আমরা কথা বলছি ডক্টর মাহাদি আমিনের সঙ্গে এবং তিনি সরকারের 6 মাসের ভালো মন্দ অনেক বিষয় নিয়ে কথা বলছেন। তবে এই মুহূর্তে একটা ছোট বিরতিতে যাব, বিরতির পর যখন ফিরবো তখন আমাদের প্রশ্ন উত্তর পর্ব আরও থাকছে, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরও একবার। চলছে আমাদের বিশেষ সাক্ষাৎকার পর্ব। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে আছেন ডক্টর মাহাদি আমিন। আমরা একটু আপনার যেসব দপ্তর রয়েছে সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই। আমরা একটু প্রাথমিক ও গণশিক্ষা নিয়ে কথা বলতে চাই। প্রতি বছর অনেক শিশু একেবারে প্রাথমিকের গণ্ডি পেরোতে পারে না এবং অনেকে ঝরে যায়। এই ঝরে যাওয়া শিশুদেরকে মূলধারায় ফিরিয়ে আনার জন্য সরকার আসলে কোন পরিকল্পনা করছে? নির্বাচিত সরকারের একটা লক্ষ্য শিক্ষার ভেতরে যেন বৈষম্য কমে আসে, সবার কাছে যেন সমান সুযোগ পৌঁছে দিতে পারে। এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে স্বয়ং বলেছিলেন যে যুক্তরাজ্য উনি যে শিক্ষা ব্যবস্থা দেখেছেন সেখানে সবাইকে যেন এক কাতারে নিয়ে আসা যায়, তার জন্য বাচ্চারা স্কুল ড্রেস পরে যেতেন। দেশের সব স্কুলে স্কুল ড্রেস দিয়ে মোটিভেট করা হতো, বাচ্চাদেরকে স্কুলে খাওয়া প্রদান করা হতো, বাচ্চাদেরকে স্কুলে ব্যাগ দেওয়া হতো। সে ধরনের কার্যক্রম নিয়েই যেন বাচ্চারা স্কুলে যেতে উৎসাহিত হয়। ক্লাস 1 থেকে আমরা ফ্রি স্কুল ড্রেস, ফ্রি জুতা, ফ্রি স্কুল ব্যাগ এবং প্রাইমারি সব স্কুলে মিড ডে মিল কর্মসূচি শুরু করছি, যার মূল উদ্দেশ্য শিক্ষার্থীদেরকে যেন উৎসাহ দেওয়া হয়। এর পাশাপাশি টেকনোলজিক্যাল ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা শিক্ষা ব্যবস্থাকে আরও আনন্দময় করতে চাই। লার্নিং উইথ হ্যাপিনেস, যেটা এডুকেশনাল ইথোস, প্রায় প্রত্যেকটা শ্রেণীকক্ষে আমরা সেই সুযোগ দিতে চাই যেখানে মাল্টিমিডিয়া ক্লাসরুম থাকবে, সেখানে কার্টুন থাকবে, সং, ভিডিও, অডিও, ফটোগ্রাফি, অর্থাৎ বিভিন্ন ধরনের কন্টেন্ট থাকবে যেটা ছাত্রছাত্রীদেরকে উদ্বুদ্ধ করবে পড়াশোনার দিকে মনোযোগ দিতে। ক্রীড়া এবং সংস্কৃতি মনোনিবেশ করতে চাচ্ছি। পুরো শিক্ষা ব্যবস্থাতেই সংস্কৃতি, ক্রীড়া এবং শিক্ষা একযোগে কাজ করবে। দেশব্যাপী বিভিন্ন ধরনের টুর্নামেন্ট হবে যেখানে শিক্ষার্থীদের শুধু পাঠ্যক্রম না, সৃজনশীল যে বিষয়গুলো রয়েছে সেখানেও আগ্রহী হওয়ার সুযোগ থাকবে। ইতিমধ্যে দেখেছেন যে প্রাইমারি স্কুল ফুটবল টুর্নামেন্ট হয়েছে যেখানে 11 লক্ষের বেশি ছেলে, 11 লক্ষের বেশি মেয়ে অংশগ্রহণ করেছে। সুতরাং বাংলাদেশের একদম তৃণমূল পর্যন্ত প্রায় 65,000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে 22 লক্ষের বেশি ক্লাস 1 থেকে 5-এর আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা খেলাধুলা করেছে। তারপর ফাইনাল টুর্নামেন্ট বাংলাদেশের সারা দেশ থেকে এসে ঢাকাতে অনুষ্ঠিত হয়েছে। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী নিজে ছিলেন, অরুণ প্রেরণা জাগিয়েছেন। এই ধারাটাকে আমরা সামনের দিকে নিয়ে যেতে চাই। একদিকে যেন আমাদের কারিকুলামের প্রয়োজনীয় পরিবর্তনগুলো হবে, ঠিক একইভাবে শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়ার সমন্বয়ে আমরা একটা বহুমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই। আমরা চাই ঝরে পড়া শিশুর সংখ্যা কমে আসুক। তার জন্যই যে ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন প্রাতিষ্ঠানিকভাবে, অর্থনৈতিকভাবে, এবং অবশ্যই শিক্ষা যেন যে শিক্ষকদের মাধ্যমে হচ্ছে তাদের গুণগত মানের পরিবর্তন হয়, তাদের ট্রেনিং এবং ডেভেলপমেন্ট ইনশিওর করা যায়, সেগুলো নিয়ে কাজ চলমান রয়েছে। দুটো বিষয়, একটা হচ্ছে যে ডিগ্রির সঙ্গে, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির সঙ্গে চাকরির জীবনের একটা বড় দূরত্ব আছে। আবার অপরদিকে কর্মমুখী শিক্ষাগুলো এখনও পুরোপুরি মূল ধারায় নেই। এই দুটো জায়গায় আসলে সরকার কি ভাবছে? ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে ওনার লক্ষ্য কর্মমুখী শিক্ষাকে মূলধারা শিক্ষা কার্যক্রমের সাথে সম্পৃক্ত করা, যার কারণেই ক্লাস 6 থেকে কিন্তু আগামী শিক্ষাবর্ষে কারিগরি শিক্ষা ম্যান্ডেটরি করা হচ্ছে। যেই ডিসিপ্লিনে পড়াশোনা করুক না কেন, ক্লাস 6 অনওয়ার্ড প্রত্যেকের কারিগরি শিক্ষার একটা সাবজেক্ট থাকবে এবং পরবর্তীতে আমরা সেটা 6, 7, 8, 9, 10 পর্যন্ত নিয়ে যেতে চাই। অর্থাৎ কারিগরি শিক্ষা মূলধারায় চলে আসবে। আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই যেখানে আমাদের শিক্ষার্থীদের ভিতরে যোগ্যতা এবং দক্ষতা তৈরি হবে, সার্টিফিকেট নির্ভর না। সার্টিফিকেটে একটা ভ্যালিউ আছে, বাট যদি কোনো সার্টিফিকেট বিপুল সংখ্যক শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশনের পরে এমপ্লয়মেন্টের সাথে কানেক্ট করতে না পারে, তাহলে তো শিক্ষার মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। আমরা শিক্ষাকে দেখি প্যারালাল কয়েকটা লক্ষ্যকে সামনে রেখে। একদিকে এটা যেমন আমাদের সুনাগরিক গড়ে তুলবে। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেন আমাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ছোটো ছোটো শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ তৈরি করে দিতে হবে, পারিবারিক শিক্ষা গড়ে তুলতে হবে, শিষ্টাচার গড়ে তুলতে হবে, যেন আগামীর বাংলাদেশ গড়ে তোলার তারা কাণ্ডারি হয়, সুনাগরিকের গুণাবলী যেন তাদের ভিতর সঞ্চারিত হয়। একই সাথে আমরা চাই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তাদের প্রয়োজনীয় দক্ষতা এবং যোগ্যতা গড়ে উঠুক, যে দক্ষতা এবং যোগ্যতার উপর ভিত্তি করে তারা দেশের ভেতরে বা বাইরে কর্মসংস্থানের সুযোগ পাবে, নির্ভরশীলতা এবং উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ পাবে। সুতরাং এমন একটি শিক্ষা ব্যবস্থা যেখানে ভ্যালুজ অ্যান্ড প্রিন্সিপালস যেমন থাকবে, তেমনি এমপ্লয়মেন্ট এবং অপরচুনিটিসের সুযোগ থাকবে, সেটা আমাদের লক্ষ্য। এই যে কর্মসংস্থানের যে জায়গাটি বললেন, সেখান থেকে একটু আসতে চাই যে প্রবাসীদের কর্মসংস্থান খোঁজার জন্য বা দক্ষ জনশক্তি তৈরির জন্য সরকারের পরিকল্পনাগুলো কি? এটা বহুমুখী পরিকল্পনা রয়েছে। ফার্স্ট অফ অল
সরকার একটা লক্ষ্য ডিমান্ড ম্যাপিং তৈরি করা, অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশে কী ধরনের চাকুরির সুযোগ রয়েছে এবং তার জন্য কী ধরনের স্কিল সেট বা ক্যাপাসিটি বা টেকনিক্যাল ডেভেলপমেন্টের প্রয়োজন রয়েছে সেটা আমরা তৈরি করতে চাচ্ছি। সে অনুযায়ী আমাদের টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশন সিস্টেম এবং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলোকে কারিকুলাম ডেভেলপ করব, সে অনুযায়ী সার্টিফিকেট এবং কোর্সের ব্যবস্থা করব। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে যেগুলো অলরেডি মার্কেট বন্ধ রয়েছে সেগুলো আবার নতুন করে কীভাবে ওপেন করতে পারি, যে ধরনের শ্রম বাজারে বাংলাদেশ কখনো যায়নি সেই শ্রম বাজারগুলো কীভাবে আমরা উন্মুক্ত করতে পারি সেগুলো নিয়ে কাজ চলমান রয়েছে। ঐতিহাসিকভাবে বাংলাদেশ থেকে বিদেশি জনশক্তি কিন্তু রপ্তানি শুরু হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। আজকে বাংলাদেশের অর্থনীতির যে মূল ভিত্তি রেমিটেন্স, সেটা বিএনপি সরকারের সময়ে। আমরা দেখেছি প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান যে মন্ত্রণালয় রয়েছে, যার মূল উদ্দেশ্য প্রবাসীদের স্বার্থ রক্ষা করা, সেটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখনকার। এবার প্রথমবারের মতন আমাদের প্রবাসীরা ভোট দিয়েছেন জাতীয় নির্বাচনে। এটি কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি বর্তমানে জনাব তারেক রহমান, তিনি প্রস্তাবনা দিয়েছেন আজ থেকে প্রায় 10 বছর আগে। সুতরাং প্রবাসীদের কল্যাণ, প্রবাসীদের স্বার্থ রক্ষা এবং বাংলাদেশ থেকে আরও বেশি প্রবাসীর বিদেশে কর্মসংস্থান, এগুলো বিএনপির রাজনীতির অবিচ্ছেদ্য অংশ। প্রবাসী বান্ধব সেই সরকার হিসেবে কীভাবে আমরা আরও বেশি প্রবাসী ভাই বোনদেরকে বিদেশে কাজের সুযোগ করে দিতে পারি, কীভাবে আমাদের নারীরা আরও বেশি দেশে যেতে পারেন, কীভাবে সেই প্রসেসটা অর্ডারলি, সেফ এবং ডিগনিফাইড হয়, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। কীভাবে আরও দক্ষ এবং যোগ্য অবস্থা ওনাদের বিদেশে কাজের ব্যবস্থা করতে পারি, এবং যারা রয়েছেন তাদেরকে স্বার্থ রক্ষার দিক থেকে, কল্যাণের দিক থেকে সরকার কীভাবে আরও বেশি সহায়তা করতে পারে, এগুলো নিয়ে আমাদের বহুমাত্রিক এবং ডিফারেন্ট টাইপের কাজ চলছে, বাইল্যাটারাল বা দ্বিপাক্ষিক ক্ষেত্রে, মাল্টিল্যাটারাল বা বহুপাক্ষিক ক্ষেত্রে। মালয়েশিয়ার শ্রমবাজার সুনির্দিষ্টভাবে বলতে হবে যে আসলে কবে থেকে খুলবে? এই সিদ্ধান্ত তো মালয়েশিয়ান সরকারের, সুনির্দিষ্টভাবে কবে খুলবে, কিন্তু আমরা যখন গিয়েছিলাম কিছু আগে মাননীয় শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রী সহ আমরা মালয়েশিয়া গিয়ে সেখানকার হিউম্যান রিসোর্স মিনিস্টার এবং গভর্নমেন্টের সব অথরিটির সাথে বসেছিলাম। আমরা অত্যন্ত জোরালোভাবে ওনাদের কাছে অনুরোধ করেছি যেন অগাস্টের শেষ সপ্তাহ নাগাদ বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে পারেন। আমাদের একটা বড় সাফল্য হবে যদি এটা বাস্তবায়ন হয়। আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছি বাংলাদেশ থেকে যেন বিপুল সংখ্যক শ্রমিককে ফ্রি অফ কস্ট ওনারা নিয়ে যান, অর্থাৎ যাদের কোনো অর্থ খরচ হবে না, মালয়েশিয়ার সরকার সেটা ব্যয়টাকে বহন করবে, কিংবা তাদের প্রাইভেট সেক্টর সেখানে যে প্রয়োজনীয় ফান্ডিং সেটা প্রোভাইড করবে। আমরা চাই আমাদের অভিবাসন প্রক্রিয়াটা স্বচ্ছ হোক, এটা আরও বেশি সাশ্রয়ী হোক, এবং যারা যাচ্ছেন ওনারা যেন নিরাপদে যেতে পারেন। শুধু মালয়েশিয়া না, বিশ্বের আরও অনেকগুলো দেশ নিয়ে আমরা প্যারালালি কাজ করছি। এগেইন গত 16 বছরের ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোতে একদিকে যেমন অনেক চ্যালেঞ্জ রয়েছে, একই সাথে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে অনেক জায়গায় ডিমান্ড কমে এসেছে। এ বাস্তবতাকে উপলব্ধি করেই আমরা আমাদের কার্যক্রম সাজিয়েছি এবং আশা করছি আগামী কয়েক মাসের ভেতর মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের শ্রম বাজারের ক্ষেত্রে ইতিবাচক এবং দৃশ্যমান পরিবর্তন আমরা দেখতে পাবো। আচ্ছা, বিশেষ করে দক্ষ জনশক্তি তৈরিতে সার্টিফিকেশন, বিশেষ করে আন্তর্জাতিক সার্টিফিকেশনের একটা অভাব বাংলাদেশে এখনো পর্যন্ত আছে। সেই জায়গায় নিয়ে কি কোনো কাজ হচ্ছে কিনা? নিশ্চয়ই হচ্ছে। আমাদের এখানে সার্টিফিকেশনটাকে কীভাবে আরও বেশি গ্লোবালি রেকগনাইজ করা যায়, অনেক সার্টিফিকেট অ্যাওয়ার্ডিং এজেন্সি রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে, সেই প্রতিষ্ঠানগুলোর সাথে কীভাবে আমরা দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তুলতে পারি, পার্টনারশিপ স্পেস কোথায় রয়েছে, এগুলো ইতিমধ্যে আমাদের সংশ্লিষ্ট দপ্তর এবং মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে যখন আমাদের মানুষ ট্রেনিং নিয়ে যাচ্ছেন, স্বাভাবিকভাবেই সেই ট্রেনিং যে সার্টিফিকেটে, সেই সার্টিফিকেটটার তো একটা ক্রেডিবিলিটির প্রয়োজন, এটা আমরা উপলব্ধি করছি। দীর্ঘদিন ধরে এগুলো নিয়ে আসলে কোনো কাজ করা হয় নাই। এবং আরও একটা বাস্তবতা হচ্ছে আমাদের খুব ফ্র্যাগমেন্টেডভাবে ট্রেনিং হয়। এই মুহূর্তে বাংলাদেশে প্রায় 23টা মন্ত্রণালয়ে ডিফারেন্ট টাইপের ভোকেশনাল এবং টেকনিক্যাল এডুকেশনের ট্রেনিং হচ্ছে, কিন্তু এই 23টা মন্ত্রণালয়ের কোনো সিনার্জিস নেই, অর্থাৎ ইন্টারকানেক্টিভিটি নেই। অ্যাজ আ গভর্নমেন্ট আমরা এটা উপলব্ধি করছি, সেই ডিসকানেক্টেড ডটগুলোকে কীভাবে কানেক্ট করতে পারি, যার মূল উদ্দেশ্য হবে দেশের ভেতর এবং দেশের বাইরে কর্মসংস্থানের জন্য কী কী যোগ্যতা, দক্ষতার প্রয়োজন রয়েছে, এবং সেই স্কিল সেট এবং ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য আমরা কীভাবে আমাদের ইনস্টিটিউশনগুলোকে রেডি করতে পারি, অ্যান্ড দেন সেই ডিমান্ড এবং সাপ্লাইটাকে মার্জ করতে পারি উইথ দ্য রাইট সার্টিফিকেশন, সেগুলো নিয়ে আমাদের একটা মহাযজ্ঞ চলমান রয়েছে। আমরা কাজ শুরু করেছি, হয়তো 6 মাসের মাঝে দৃশ্যমান সেই প্রোগ্রেসটা দেখানো অনেকটাই ইম্পসিবল, বাট সামনের দিনগুলোতে আমরা বিশ্বাস করি বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি শুরু হয়েছিল যে বিএনপি সরকারের হাত ধরে, সেই ঐতিহ্যকে ধারণ করি আমরা এখানে বৈপ্লবিক পরিবর্তন সাধন করতে পারবো ইনশাল্লাহ। জনশক্তি রপ্তানিতে আগামী 6 মাসে নতুন কোনো সুখবর পাওয়ার সুযোগ আছে কিনা? আমরা অত্যন্ত আশাবাদী, সামনে আমরা আরও নতুন কিছু শ্রমবাজার উন্মুক্ত হবার সুখবর পাবো। ইতিমধ্যে সেগুলো নিয়ে কাজ চলছে। স্বাভাবিকভাবেই যখন আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে এবং এটা কনফার্ম হবে, দেন আমরা জাতির সামনে সেটা তুলে ধরবো। আমরা একটু প্রশাসনিক জবাবদিহিতার জায়গায় আসতে চাই। দপ্তরগুলোতে
যারা দায়িত্বরত আছেন, যারা কর্মরত রয়েছেন, তাদের জবাবদিহিতা নিশ্চিতের জন্য সরকারের আসলে কোন কোন কাজগুলো এখন চলছে? বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে, বিভিন্ন স্কিম তৈরির ক্ষেত্রে আগের যে কোনো সময়ের চাইতে একটা জবাবদিহিমূলক এবং স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। আমরা দেখেছি এর পূর্বে এমন অনেক প্রজেক্ট হতো যেটা জনগণের অ্যাকচুয়ালি কোনো সুবিধা হতো না। এমন অনেক প্রজেক্ট হতো যেখানে ইনফ্লেটেড কস্টিং থাকতো, যেখানে দুর্নীতি, দুঃশাসন এবং দুর্বৃত্তায়নকে প্রশ্রয় দেওয়া হতো। সেই তুলনায় এখন একটা হলিস্টিক অ্যাপ্রোচ নেওয়া হচ্ছে এবং আপনি যদি দেখেন বিএনপির ফ্ল্যাগশিপ যে প্রোগ্রামগুলো, যেগুলো সরকার আসার পর বাস্তবায়ন শুরু হয়েছে, প্রত্যেকটাতে আন্তঃমন্ত্রণালয় কমিটি রয়েছে, সেখানে অ্যাসেসমেন্ট করা হচ্ছে, মাল্টিপল স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট রয়েছে, ডায়ালগ করা হচ্ছে, এবং যদি কোথাও কোনো ধরনের সংশোধনের প্রয়োজন হয়, যদি কোথাও কোনো প্ল্যানের ক্ষেত্রে পরিবর্তন সংযোজন প্রয়োজন হয় প্রক্রিয়াগতভাবে, সেগুলো করা হচ্ছে। সুতরাং সামনের দিনগুলোতেও আমরা কীভাবে গ্লোবাল বেস্ট প্র্যাকটিসটাকে অ্যাকোমোডেট করতে পারবো বাংলাদেশের ক্ষেত্রে, কীভাবে আমরা আমাদের নিজেদের মতন করে সিস্টেমটাকে যেখানে প্রয়োজন রিফাইন করতে পারবো, কাজ চলমান রয়েছে। আগামী 5 বছরে বাংলাদেশকে কোন জায়গায় দেখতে চান? আমরা বিশ্বাস করি আগামী 5 বছরে বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সব শ্রেণী পেশার মানুষের ভাগ্য পরিবর্তনের মাধ্যমে, সমস্যার সমাধানের মাধ্যমে এমন একটা অবস্থায় পৌঁছে যাবে যে বাংলাদেশ হবে সমৃদ্ধ, স্বনির্ভর, যে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, যে বাংলাদেশ হবে নিরাপদ, মানবিক, যে বাংলাদেশ হবে বৈষম্যহীন এবং মেধাভিত্তিক, এবং যে বাংলাদেশ গত 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং জুলাই গণ অভ্যুত্থানে যে ত্যাগ এবং সংগ্রামে ভাস্বর হয়ে গণতান্ত্রিক সরকার হয়েছে, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে। আমাদের বহু ভাই বোন তাদের জীবন দিয়েছেন, বহু ভাই বোনের রক্তে রঞ্জিত হয়েছে এ বাংলাদেশের মাটি। সুতরাং যে আকাঙ্ক্ষাকে তারা ধারণ করেছিলেন, শহীদদের মায়েদের যে প্রত্যাশা রয়েছে, সেটি বাস্তবায়নের মাধ্যমে 5 বছরে বাংলাদেশ সেখানেই পৌঁছে যাবে, যেটি আমাদের সবার কামনা, যেটি আমাদের সবার আকাঙ্ক্ষা, যেটি আমাদের সবার প্রত্যাশা। ডক্টর মাহদী আমিন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। প্রতি শুক্রবার রাত 9টায় দেখুন বিশেষ সাক্ষাৎকার পর্ব। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। শুভরাত্রি।